আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মাথাভাঙা নদীতে বাড়ছে পানি, চুয়াডাঙ্গায় নেই বন্যার শঙ্কা। এদিকে বিএনপি নেতাদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। জানাবো আমি নির্দোষ, আমরা আন্দোলনের পক্ষে ছিলাম, আদালতে আনিসুল হক। গুম, হত্যা আর ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার হবেই বলছেন আমিনুল হক। খুলনায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভেসে গেছে চিংড়ি ঘের, দিশেহারা কৃষক। এবং সর্বশেষ জানাবো এই পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাথাভাঙা নদীতে বাড়ছে পানি, চুয়াডাঙ্গায় নেই বন্যার শঙ্কা। টানা বৃষ্টির ফলে মাথাভাঙা নদীর পানি উচ্চতা বেড়েছে। পানি বাড়লেও বন্যার কোনো আশঙ্কা নেই। তবে চুয়াডাঙ্গা শহরের কয়েকটি নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 48 ঘন্টায় চুয়াডাঙ্গায় 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড ও পাউবো জানিয়েছে, ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার ফলে বন্যার আশঙ্কা নেই এই অঞ্চলে। তবে চুয়াডাঙ্গার বিশেষ করে নিচু এলাকায় যারা বসবাস করছেন, জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে শহরের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রিকশা ও ইজি বাইক চালকরা পড়েছেন বিপাকে। কারণ বৃষ্টির ফলে যাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় এবং ভাড়া কম হওয়ায় তাদের আয় কমে গেছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপের কথা জানা যায়নি। চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার বাসিন্দা মন্টু মিয়া বলেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে বাড়ি থেকে পাড়ার মোড় হয়ে মূল শহরে যাওয়ার রাস্তা ডুবে গেছে। ছোট বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য ভিন্ন রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে দূরত্ব বাড়ছে। প্রতি বছর বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। একই এলাকার স্কুল শিক্ষক উজ্জ্বল বলেন, প্রতিদিনের কার্যক্রম করতে পারছি না। বৃষ্টির পানি ঘরের সামনে জমে আছে, বের হওয়া মুশকিল। চুয়াডাঙ্গা শহরের রিকশা চালক হান্নান মিয়া বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষ কমে গেছে। 10 থেকে 11 দিন ধরে বৃষ্টির কারণে তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না। যা আয় করছি তাতে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত 48 ঘন্টায় চুয়াডাঙ্গায় মোট 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে। এ সময় আকাশে মেঘ থাকলেও সূর্যের দেখা পাওয়া যাবে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, টানা বৃষ্টির কারণে মাথাভাঙা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে এই জেলায় বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। শহরের কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যা আমাদের নজরে এসেছে। দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, মাথাভাঙা নদীর হাট বোয়ালিয়া পয়েন্ট মঙ্গলবার পানির উচ্চতা 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সাধারণত পদ্মা নদীর পানি বাড়লে মাথাভাঙা নদীতে পানি বাড়ে। বিএনপি নেতাদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাসকে। আমি নির্দোষ, আমরা আন্দোলনের পক্ষে ছিলাম বলছেন আনিসুল হক। রিমান্ড শুনানি চলাকালে আদালতকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা দুজনেই, আমি ও সালমান এফ রহমান, কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না। আদালতের কাছে ন্যায় বিচার চাই। সকাল 7টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 5 দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যার মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরের দিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ করা হয়। মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম দফায় রিমান্ড শেষে গত 24 আগস্ট তাদের আদালতে হাজির করা হয়েছিল। এরপর নিউ মার্কেট থানার পৃথক 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে গুলি করে হত্যা করা হয় সুমন শিকদার নামের এক যুবককে। নিহতের মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়।
গুম হত্যা আর ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার হবেই বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, তবে ওই ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, যারা বিগত দিনে গুম, হত্যা, নির্যাতন আর লুটপাটের মাধ্যমে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, স্থায়ী রূপ দিয়েছে। এবার তাদের বিচার হবে এই বাংলার মাটিতে, তাদের বিচার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। ঢাকা মহানগর উত্তর এলাকায় আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ছাত্র জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আজকে ভিকটিম, যারা আজকে তার স্বজনকে হারিয়েছে, তারা যেন বিচার পায় সেটুকু নিশ্চিত করা হবে। তারা যেন মুক্ত স্বাধীন দেশে সম্মানের সঙ্গে থাকতে পারেন, তাদের যেন সকল অধিকার সম্মানের সাথে বিবেচনা করা হয়, সেটা নিশ্চিত করা হবে। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি, যাতে বাংলাদেশের আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার দেশের জনগণের কথা মতো চলবে। নিহত শহীদ জুবায়ের রহমানের বাবা সবুর ব্যাপারী তার বক্তব্যে পুত্র হত্যার সঠিক বিচার দাবি করেন। খুলনায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভেসে গেছে চিংড়ি ঘের, দিশেহারা কৃষক। খুলনা ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া ৩.৫ বিঘা জমিতে চিংড়ি ঘের করেছিলেন মিজানুর রহমান। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে বিলে জলাবদ্ধতায় সেই ঘের ভেসে গেছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিজানুর বলেন, ঘের যাতে ভারী বৃষ্টি প্লাবিত না হয় সেজন্য ১.৫ লাখ টাকা খরচ করে আইল উঁচু করেছিলাম, তারপরও রেহাই পাইনি। আমার ৩.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই বিলের ঘের মালিক আসলাম শেখ বলেন, আমার ৪ বিঘা চিংড়ি ঘের পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে, যা খরচ হয়েছে তা আর ফিরে পাবো না। আমার মতো আরো অনেকে চিংড়ি ও অন্যান্য মাছের ঘের প্লাবিত হয়, তারা সর্বশান্ত হয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টি এবং পাইকগাছা বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ২৫০০ চিংড়ি ঘের ও খামার প্লাবিত হয়েছে। ঘের ও খামার থেকে বেরিয়ে গেছে মাছ। বিপুল অঙ্কের আর্থিক লোকসানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তারা বলেছেন, গত প্রায় ১ সপ্তাহ ভারী বৃষ্টিতে ডুমুরিয়া অনেক ঘের প্লাবিত হয়, আর পাইকগাছা উপজেলার কালীনগর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রামের চিংড়ি ঘের তলিয়ে গেছে। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলা ১৩৪৬ হেক্টর আয়তনে ২২০০টি চিংড়ি ঘের এবং ৭৫৪ হেক্টর আয়তনে ৪৬৫টি পুকুর, দিঘি ও খামার ভেসে গেছে। ঘের ও খামার থেকে আনুমানিক ৬৭২ টন চিংড়ি বেরিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩৮ কোটি টাকার। কৃষকরা জানান, বেশ কয়েকটি নদী ভরাট হয়ে যাওয়ায় কৃষকদের অনেকে ঘেরে লবণ পানি তুলতে পারছেন না। অনেকে স্বেচ্ছায় চিংড়ি চাষ ছেড়ে ধান সহ অন্যান্য ফসল আবাদ করছেন। পুঁজি সংকট, ভাইরাস ও তাপদাহে মড়কের কারণে অনেক চিংড়ি চাষ ছেড়ে দিয়েছে। এছাড়া চিংড়ি ঘেরের বেশ কিছু জমিতে ঘরবাড়ি গড়ে উঠেছে, তার উপর এবারের বিপর্যয়ের কারণে চলতি অর্থবছরে চিংড়ি উৎপাদন কমে যাবে। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে ২০২২-২৩ অর্থ বছরে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয় ২৮,৩১৬ টন, যা থেকে বৈদেশিক মুদ্রা আয় হয় ২,৮২৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি পরিমাণ কমে দাঁড়ায় ২৫,১৯৬ টনে, যা থেকে আয় হয় ২,১৪৬ কোটি টাকা। অর্থাৎ মাত্র ১ বছরের ব্যবধানে মাছ রপ্তানি কমেছে ৩,১২০ টন এবং আয় কমেছে ৬৭৭ কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে চলতি বছরে চিংড়ি রপ্তানি কম হওয়ার আশঙ্কা করছেন কৃষক ও রপ্তানিকারকরা। এই পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বিগত ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতার কাছাকাছি অনেকের নামে হয়েছে এবং হচ্ছে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুমিন ফেরদৌসের তথ্য নিশ্চিত করে বলেছেন, টিপু মুনশিকে ঢাকার গুলশান ১ নম্বর থেকে রাত ১টা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাত ২টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। জানা যায়, গতকাল রাতে টিপু মুনশি গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত এমজি গ্রুপের মালিকের বাড়িতে ছিলেন। খবর পেয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের মুখপাত্র ফেরদৌস জানান, রংপুরে করা একটি মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান শ্রমিক মুসলিম উদ্দিন মিলন। ওই ঘটনায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৭৪টি হত্যা মামলা, বাকি মামলার মধ্যে গণহত্যা ও অপহরণের মতো মামলা রয়েছে।
5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তারা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়। একই দিন তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়। যদিও পরে আবার পলক সৈকতের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকার অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি আইনশৃঙ্খলা বাহিনী। সেসব বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে আটকের খবর আসে গণমাধ্যমে। তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুম ইত্যাদি মামলা করা হচ্ছে। তাদের অনেককে টিপু মুনশির মতো গ্রেপ্তার করা হয়েছে, অনেকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার বা করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ব্যাক্সিমেকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসান হক নিনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তা আটক হয়েছেন। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর হাসান। 5 আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।